প্রমাণ হলো আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও 3 দিন আগেও না 5 দিন আগে দেখলাম সম্ভবত উদিচি বা সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রফেসর ইউনূসকে গান শোনাতে যাইতেছে কিছুদিন আগের প্রোগ্রাম, মানে হলো একটা প্রতিবাদ জানাইয়া। আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, আমি আপনাকে বলি, এটা আমি ইদানিং খুব জায়গায় বলতেছি। আমি যে লড়াই করি, আমি জিতবো কিনা এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার পিছনে সৈনিকরা আমার কি দেখতে চায় জানেন? আমার গাছ দেখতে চায়। আমি লড়াই করে করে মরে যাব, আমি সেভাবে দেখতে চাই, মরার আগে আমি যেন মরে না যাই। আরে বাবা, এইটা ছোটবেলা থেকে আমরা বলি বিএনপি মুক্তিযোদ্ধা কি না, এইটা সার্টিফিকেট তারা আওয়ামী লীগের কাছ থেকে নিবে। বাংলাদেশের সব থেকে বেশি মুক্তিযোদ্ধা যারা সরাসরি, এটা হলো বিএনপিতে দল হিসেবে। আপনাদের এই আন্দোলনের ওই জায়গাটা যে আপনারা বিচ্ছিন্ন হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেলেন এবং মানুষ দেখলো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হাঁচি কাশি সবই তো মানুষ রিড করতে পারে, প্রতিক্রিয়া দিতে পারে, মানুষের একটা মন খারাপ হলো। আপনারা কখনো জনমানুষ যে 5 তলা 10 তলা থেকে যে নামে আসছে, এই যে পানি দিছে, বিস্কুট দিছে, এই অসমর্থন ছাড়া তো আসলে হাসিনাকে আপনি সরাইতে পারতেন না, প্রশ্নই আসে না। সুতরাং ওরাও স্টেক হোল্ডার তো। এবং আমাকে প্রতিনিয়ত আমি যখন স্ট্যাটাস দেই এই যে এইসব বিষয়গুলো নিয়ে আমাকে বুলি করা হয়, এই যে দেখছো খুব তো নাচছিল, এই জায়গাগুলোর উত্তর আমি একটু হাদির কাছে শুনতে চাই। আমি যেটা ধরেন, এই আন্দোলন সফল হইতো না যদি ঢাকার মিডল ক্লাস অ্যাক্টিভ না হইতো, একদমই না। হ্যাঁ, এবং আমি ভাই বিভিন্ন শোতে এখানে রিপিট করতেছি না যে আমি যেহেতু রামপুরে আন্দোলন করছি শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে 10 তলা বিল্ডিং এর 6 তলা 7 তলা থেকে বাচ্চার নতুন বই খাতা ছুড়ে মারতেছে আমাদের দিকে, যে টিয়ার শেলের পরে আমরা আগুন ধরাবো পিঠে করার জন্য, নতুন বই খাতা ছুড়ে মারতেছে। তো খাবার নিয়ে আসা থেকে শুরু করে সবকিছু, এই গ্রুপটা না মানে অলমোস্ট অনেকে খুব হতাশ হয়ে গেছে। যাদের পলিটিক্যাল লড়াইয়ের হিস্ট্রি আছে তারা হবে না, বিকজ তারা জানে যে এই কাজ হবে, আস্তে আস্তে সেটেল হবে। কিন্তু যারা কোনোদিন পলিটিক্যাল ছিলেন না কিন্তু এই সময় নেমে আসছে, তাদেরকে তো এগুলো খুব ব্যথিত করে। যে এবং সব থেকে ব্যথিত করে কোনটা, ধরেন গণ অভ্যুত্থানের পরিচিত মুখের যদি কারো করাপশনের অ্যালিগেশন আসে, ধরেন বিএনপি করছে, জামাত করছে, বিএনপি জামাত পারে নাই বইলেই তো নতুন ছেলে মেয়ে আসছে। তো এখন আমি একটা গণ অভ্যুত্থানের মুখ হয়ে আমি যদি ওই কাজটাই করি, যেই কারণে বিএনপি জামাতকে বা আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে নাই, আওয়ামী লীগের কথাটা বললাম না কারণ বিএনপি জামাতের সাথে তাদের তুলনা হয় না, তাহলে এইটা তো তাদেরকে ভীষণ আহত করে। এখন এরপর আমি আশাবাদী ভাই এই অর্থে, ধরেন এইরকম আমাদের যেটা জিওপলিটিক্যাল বাস্তবতা, যে দেখেন 3 পাশ থেকে ইন্ডিয়া আছে, তো কোনোভাবেই কারো চিন্তা করা উচিত না এখানে ইন্ডিয়া ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমি ইউনিভার্সিটিতে যখন বাংলাদেশ স্টাডিজ পড়াই, আমার ডিপার্টমেন্টে কোনোদিন আমাদের স্যার এটা পড়ায় না, কিন্তু আমি এটা আপনার মাধ্যমে বলি, যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে বা বাংলাদেশ স্টাডিজ এই জিনিসগুলো পড়ে, একটা ভুল কি, জিও পলিটিক্স পড়তে গেলে বাংলাদেশের ম্যাপ ধরে বাংলাদেশ পড়তে শুরু করে, এটা খুবই ভুল, এটা কোনোদিন কাজে আসে না। আচ্ছা আচ্ছা, আপনাকে এন্ট্রি নিতে হবে ইন্ডিয়া থেকে। ভালো করে কেউ ইন্ডিয়া রিড না করলে কোনোদিন বাংলাদেশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বুঝবে না। আপনি ইন্ডিয়ান নাগরিক হিসেবে যখন ম্যাপের উপরে দাঁড়াই থাকবেন, আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আপনার জন্য কি পরিমাণ সিকিউরিটি থ্রেট, পুরো একটা রাষ্ট্র। এবং ওরা অনেক সময় মজা করে বলে যে পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের ম্যাপ কিনলে আর একটা দেশের ম্যাপ ফ্রি পাওয়া যায়, সেটা হলো ইন্ডিয়ান ম্যাপ। কিনলে বাংলাদেশের ম্যাপ ফ্রি। আপনি দেখেন এক পাশে তার 7 সিস্টার্স, পুরো ভূমি এই পাশে অল্প একটা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যার পাশে বাংলাদেশ, উল্টো পাশে চীন। এইখানে যদি বাংলাদেশ তাকে কোঅপারেট না করে, তাহলে তার জন্য 7 সিস্টার্স নিয়ে তো বিরাট ঝুঁকি আছে তার জন্য। তো এটা তার জন্য অফকোর্স সিকিউরিটি থ্রেট। বাংলাদেশের ছোট্ট জমিনে প্রায় 20 কোটি মানুষ, এটা যদি অশান্ত হয়ে ওঠে, ইন্ডিয়া কোনোদিন স্থিতিশীল থাকতে পারবে না, কারণ তার এক পাশে স্বাধীনতা আন্দোলন বহুদিন ধরে চলে এবং সেটাকে আবার হেল্প করার জন্য অনেক দেশ বসে আছে। এখন আমাদের যেটা বোঝা ব্যাপার, এইখানে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেটুকুন পতন হয়েছে, এর থেকে অনেক বেশি পতন হয়ে গেছে ইন্ডিয়ান আধিপত্যের, ভারতীয় আধিপত্যবাদ যেটা। এবার এটার প্রমাণ হলো কোনো ধরনের প্রিপারেশন ছাড়া ভারতের ক্ষেত্রে এটা হয়ে গেছে। মানে ভারত কোনোভাবে এটা রিড করতে পারে নাই। সে তার সেকেন্ড বা থার্ড ব্যাকআপ রাখতো, সে সমস্ত বিনিয়োগ একমাত্র আওয়ামী লীগের পিছনে করে ফেলেছে। এবং এই যে জনগণের সাথে ন্যূনতম সম্পর্ক নির্মাণ, এটা না করে সে এইটা করার ফলে হয়েছে কি, আপনি খেয়াল করবেন যে ভারত প্রথম 5-6 মাসে যেভাবে অফিসিয়ালি রিয়াক্ট করতেছিল, আপনি চিন্তাই করতে পারবেন না পৃথিবীর 5-7টা পাওয়ারফুল রাষ্ট্রর
ফরেন পলিসি এরকম হইতেছে, মানে ইট ওয়াজ নট ফাংশনিং, মানে আপনি বুঝতে পারবেন যে তারা প্রিপেয়ার ছিল না। এখন ব্যাপার হলো এখানে অফকোর্স ইন্ডিয়া তার সর্বোচ্চ মুভ করবে তার নিজের সিকিউরিটির জন্য, তা আমি তার সাথে ডিল করবো কেমনে? এখন আমি যেরকম প্রচন্ড সিকিউরিটি ক্রাইসিস অন্যের জন্য, তার আমার ঐক্যবদ্ধ কতটা থাকা জরুরি। আমি এখন নিজেরা, এবং আপনি দেখেন আজকে যাদের নাম বললেন, ধরেন পিনাকিদা বললেন, বা অন্যদের সাথে যে টুকটাক ঝগড়াঝাটি যেটা হচ্ছে অনলাইনে দেখতে পাচ্ছে, আপনি দেখেন এটা কিন্তু খুব বেসিক কোন ইস্যুতে না, মানে এমন কোনো না যেটা কোনোভাবে মিটিগেট করা যায় না। তাহলে দেখেন মানে ইভেন জামাত আর বিএনপির যে আপনি ঠোকাঠুকি দেখেন, এগুলো কিন্তু অনেক বিরাট কোনো বৈপ্লবিক ইস্যু না, খুবই ছোট ছোট ব্যাপারে। এইগুলো আমার মনে হয় আমরা যদি আরেকটু সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি বা করতাম, তাহলে এগুলো মিটিগেট করা সম্ভব। তাহলে প্রশ্ন রাখি যে এই যে ভারতের আধিপত্যবাদ, যেটা ভাঙার ব্যাপারে কথা বলা এবং এই সাহস আর্জটাও তো ছিল না, এটা তৈরি হয়েছে এই অভ্যুত্থানের পর থেকে, এবং এইটা মানুষ পছন্দ করেছে কারণ জানে, অনেকেই যারা কনসার্ন তারা জানে। পাশাপাশি এই ভোটের আগে সবার বয়ানগুলো একটা ম্যানিপুলেট বয়ান হচ্ছে, ভারতকে নিয়ে এক ধরনের কথা, মিষ্টি মিষ্টি, আদা মিষ্টি, টক মিষ্টি, ঝাল মিষ্টি চলছে, আর এর ধরে নিচ্ছেন, এটা এক্সিস্ট করছে যে আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, সুতরাং আওয়ামী লীগের এই যে কেউ শালা বানাচ্ছে, কেউ দুলাভাই বানাচ্ছে, কেউ আমার আত্মীয় স্বজন, তোরা থাকিস তোদের সুন্দর মতো, বিভিন্ন রকম বয়ান দিচ্ছে, বিএনপি দিচ্ছে, জামাত ইসলামী দিচ্ছে। তো এইটা নিয়ে একটা কেওয়াস তৈরি হচ্ছে কিনা, তখন আমি আসলে আমার নিজস্ব আইডেন্টিটি স্ট্রিক্ট থাকতে পারছি না। এটাই আমার আদর্শ, এই আদর্শ চ্যুতির জায়গায় নির্বাচনে এসে থেকে এটা বাণিজ্যিকরণ হয়ে গেছে। এটা কি মনে হয় আপনার? দেখেন ভোটের রাজনীতির কষ্টের জায়গা এটাই, মানে আপনি নিজেও ক্যাম্পেইন করছেন, আমি নিজেও করতেছি। এমপি ইলেকশন, আমি যদি ইলেকশনে হারি, আমার ইলেকশনে হারার একটা বড় কারণটা আমি জানি, যেটা না করলে আমার হারার সম্ভাবনা কম, যদি হারি তাহলে ওই কারণেই হারবো, সেটা হলো আমি আমার আদর্শ থেকে সরতেছি না। ধরেন এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকটা নেওয়ার জন্য আমার যেই ধরনের কথা বলা দরকার, মানে ওইটা বললে আমার তো নিজের আমার কাছে হিপোক্রেট মনে হয়, বরং আমি ওই আওয়ামী লীগের জন্য চেয়ে থাকি যে মানুষটা বলবে আমি আওয়ামী লীগ এবং ওসমান হাদি যে সেটাই, কিন্তু আমি আওয়ামী লীগ হয়েও তারে ভোট দিব এই জন্য যে ও ক্ষমতা আসলেও কোনোদিন জুলুম করবে না আমার উপরে, কারণ আমরা আমার শত্রুর সাথে জুলুম চাই না, আমরা ইনসাফ চাই, ইনসাফের রাজনীতি করতে চাই। কিন্তু দেখেন সামনের ইলেকশনে যেটা নিয়ে কেওয়াস হবে, এটাই আপনি প্রপারলি অ্যাড্রেস করলেন যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, মানে অফকোর্স এটা তো একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। এখন এই ভোট ব্যাংকটাকে খুশি করার জন্য একটা নতুন নির্মাণ, সেটা ধরেন প্রত্যেকটা দলের মধ্যে প্রতিযোগিতা লেগে যাবে, বিএনপি জামাত ইসলামী কে কিভাবে কাকে টানবে। আর এর সাথে যেটা ঘটবে আপনি খেয়াল করেন, ইন্ডিয়া বারবার বলছে যে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চায়। ইন্ডিয়া হয়তো ধরেই নিয়েছে যে নির্বাচিত সরকার বলতে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, আপনি বলছেন মানে ধরে নিলাম, মানে যেহেতু এখন পর্যন্ত সবচেয়ে বড় দল, এটা তো আর সার্টেন না, অন্য কিছু করতে পারে। কিন্তু যেটা এখানে ব্যাপার আমি আপনাকে বলি, বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে আর কোনো দল ভিশনারি পলিটিক্স করে নাই, এটা একটা আমি আপনাকে বলি। আওয়ামী লীগ নোজ দ্য পলিটিক্স। দেখেন সে অন্তত 50টা কালচারাল অর্গানাইজেশনকে দাঁড় করাই ফেলছে। অনেকে বলে আওয়ামী লীগ আর জামাত সেম, দোজ আর নোজ পলিটিক্স। জামাত হলো আওয়ামী লীগ যেগুলো করে এটা বোঝে, নাম্বার 1, মানে ওইটাকে রিড করে, দেন তার কিছু করবার তাগাদা আছে যে না আমার ওইটা করা দরকার, এইভাবে করা দরকার। কিন্তু তার তো ওই অর্থে এখানে যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, তারপরে তার তো অনেক জামাত নামে তো একটা ট্যাবু আছে এদেশে, তাই না? কিন্তু তার কিছু আগ্রহ আছে ওইগুলোর বিকল্প তৈরি করবার। ধরেন আমি আপনাকে অনেককে বলেছি, আজকেও আবার বলি বিএনপির ভাইদের উদ্দেশ্যে, এই যে মানে বিএনপি কি এবার ক্ষমতায় এসে 5 বছরই রাজনীতি করবে? আগামী সে যদি 50 বছর রাজনীতি করতে চায়, তার প্রজেক্ট কই, তার প্ল্যান কই? আসেন, সে এসে আরেকটা ছায়ানট তৈরি করতে পারছে, উদীচী তৈরি করতে পারছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট তৈরি করতে পারছে। মজার ব্যাপার বলি, সাংস্কৃতিক যে দল মানুষজন আছে তাদেরকে সে বিএনপিতে কিসে দাওয়াত দিবে? জাসাসে। দেখেন যে আপনার ডিরেক্টলি পলিটিক্যালি এঙ্গেজড সে তো জাসাস করবে, তার সমস্যা নাই, সে ইলেকশন করবে। কিন্তু আপনি দেখেন তো যারা আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে এর বাইরে একটা গ্রুপকে তারা কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করাইছে, যারা কালচারালি আওয়ামী লীগ, সে কোনোদিন এমপি ইলেকশন, ইভেন তাদের যে নাম, এই সংগঠনের নামের মধ্যে কোথাও আওয়ামী লীগ নাই। তারা কখনো উদীচী, কখনো ছায়ানট, কখনো সম্মিলিত সাংস্কৃতিক জোট। আপনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিকল্পে কি করবেন? আপনি বলবেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। আপনি তো পলিটিক্সটা বুঝতেছেন না। কারণ কি দেখেন,
প্রমাণ হলো আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও 3 দিন আগেও না 5 দিন আগে দেখলাম সম্ভবত উদিচি বা সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রফেসর ইউনূসকে গান শোনাতে যাইতেছে কিছুদিন আগের প্রোগ্রাম, মানে হলো একটা প্রতিবাদ জানাইয়া। আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, আমি আপনাকে বলি, এটা আমি ইদানিং খুব জায়গায় বলতেছি। কালচারালি অফকোর্স আওয়ামী লীগ নাই শুধু ওই উপরের সচিবালয়ে, কালচারালি এখানে আওয়ামী লীগ ক্ষমতা। কেন আওয়ামী লীগের ন্যারেশনের বাইরে আপনারা কোনো ন্যারেশন দাঁড় করাতে পারছি আমরা? আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ থেকে শুরু করে সবকিছু, এর মানে পুরো এস্টাবলিশমেন্টে যে মনস্তত্ত্ব সে তৈরি করছে। দেখেন আওয়ামী লীগ লক্ষণ সেনের পরে এই বাংলাদেশ থেকে বা বাংলার জমিন থেকে কোনো শাসক এভাবে পালায় নাই, সে ডিল করছে। এরশাদ দেখেন সে জেলে গেছে, জেলে বসে এমপি নির্বাচিত হয়েছে। এর মানে আওয়ামী লীগের কি ঐতিহাসিক পতন হয়েছে? কিন্তু দেখেন এরপরও এখানে কালচারাল অ্যাক্টিভিস্ট আছে যারা আওয়ামী লীগের ব্যাপারে কথা বলবার মতো মানুষ আছে, যে এবং তার ব্যাপারে আওয়ামী লীগের কোনো দাগ নাই, কিন্তু সে কথা বলতে পারতেছে আওয়ামী লীগের ব্যাপারে। বলে কেন এটা ইনসাফ? আমি তো আওয়ামী লীগ করি নাই, কিন্তু আমি তার রাইট নিয়ে কথা বলতে পারি। আজকে বলেন তো, বিএনপি যদি আওয়ামী লীগের মাধ্যমে এরকম একটা অভ্যুত্থানের শিকার হইতো, মানে সে যদি পালাইতো, বিএনপির তরফে কথা বলার 3 জন বুদ্ধিজীবী বাংলাদেশে তখন আছে, সাংস্কৃতিক কর্মী আছে। ওই সময়টা নাকি পায় নাই। তাহলে আমি বলি 17 বছরের ডিক্টেটরশিপ তো এখন তো 1.5 বছর। তাহলে আপনি বলেন গত 1.5 বছরে বিএনপির নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম কোনটা? আপনি জাতীয়তাবাদী নাম দিয়ে কেন করবেন? আপনি ওরকম প্রতিষ্ঠান দেখেন, এদেশ থেকে আওয়ামী লীগের অফিস ভাঙছে, যত সহজ। আপনি চাইলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা টোকা দিতে পারবেন। আমি কিন্তু এটা ভাঙতে বলতেছি না। আপনি আজকে যাবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিতে, বাংলা মোটরে, আপনার মানে ওই যে পড়িলে বই আলোকিত হই, এটা সবসময় না। এটা আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা প্রোগ্রামে গেছিলাম কিছুদিন আগে, ওইখানের ভ্যানুতে, সেখানে গিয়ে বললাম এইটার আরো একটা কথা আছে, সেটা বলা হয় না, পড়িলে বই অন্ধকারেও রই। বই শুধু আলো দেয় না, বই অন্ধকারও করে মানুষের। কারণ মানুষের একটা প্রবলেম হলো সে ফিল করে বই পড়লে প্রচুর জ্ঞানী হওয়া যায়, এবং সে যখন ভুল ন্যারেটিভের ভুল বই পড়ে তখন সে নিজের এমন ভাবে মনে করে আমি শিখে ফেলছি, তখন এর বাইরে কিছু শিখতে চান এবং এটা তাকে স্টাক করে দেয়। আপনি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের দেয়ালে দেয়ালে ছাপ নাই, কোথাও নাই। আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে যে দেয়াল, একটা কোথাও একটা এই যে কি গ্রাফিতি নাই, একটা ছাপ নাই। এটা একটা ভিন্ন বাংলাদেশ। এখন আপনি কি আজকে দেখে আসেন, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে আজ পর্যন্ত ওই রাস্তাটা ঢুকে পুরো ওয়াল জুড়ে প্রত্যেকটা অ্যাপলিটিক্যাল মানুষ তার বাড়ির সামনের ওয়াল দিয়ে দিচ্ছে পোলাপানে লিখতে, লেখো জনতার ইশতেহার। প্রফেসর ইউনূস বলতেছেন যে আমরা কি করতে চাই, এটা আমার খুব ভালো লাগছে, এটা আমরা জানি একদম প্রথম দিকে। কেন জানেন? যে আমরা যখন গাড়িতে যাই আমাদের কি করতে হবে ম্যান্ডেট বাচ্চারা ওয়ালে ওয়ালে লিখে দিচ্ছে। ভাই কিচ্ছু লাগবে না, জানেন এই গ্রাফিতি গুলো ধৈর্য যদি কেউ কাজ শুরু করে তাহলে বাংলাদেশ দাঁড়ায় যাবে, আর কোনো ইশতেহার লাগবে না, কোনো রিসার্চ ওয়ার্ক করা লাগবে না। এখন এই কথাটা কেন বললাম? আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা টোকাও দিতে পারবেন না, কিন্তু এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেসব বই গত 15-20 বছরে রাখা হয় নাই, এই রাখা না রাখাটা কি এতই নিরপরাধ, এতই নিষ্পাপ ব্যাপার না? মানে কোন বই রাখা হচ্ছে? আমাদের একটা কালচারাল সেন্টার আছে, আমরা তো সব বই ইনক্লুসিভ, এবং এই যে ইনক্লুসিভ রাখতেছি, আমি ঠিক রবীন্দ্রনাথের পাশে আমি ইকবাল রাখতেছি, কারণ আমি বলি দুটোই আমার কালচারের অংশ। আমি তো শেরে বাংলা রাখতেছি, ইভেন শেখ মুজিবের সব বই আমি রাখতেছি, সেখানে আমি জিন্নাও রাখতেছি, আমি সেখানে ভাসানি রাখতেছি, আমার তো সমস্যা নাই, যার মনে চায় পড়বে। তো এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে বসে বসে প্রচুর অ্যাপলিটিক্যাল করে তোলা সবাইকে, যখন মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে আসছে, ভাই বরং যে আর্ট ফর হিউম্যান সেক, যে জায়গাটা আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর হিউম্যান সেক, মানে এগুলো একটা বড় কেন্দ্র বলে আপনি মনে করছেন? এই যে ঢাকার মধ্যে কখনো বিশ্ব সাহিত্য কেন্দ্র, কখনো ছায়ানট, কখনো উদিচি, কখনো সম্মিলিত সাংস্কৃতিক জোট, এরকম 20টা-30টা সংস্কৃতির এবং শিল্পের সব থেকে প্রথম দায় কি? মানুষের পক্ষে দাঁড়ানো, অধিকারের পক্ষে দাঁড়ানো। তাহলে অধিকার মানে কি ভোটাধিকার না? মানুষ গুম হয়ে যাচ্ছে, বলেন তো কয়টা বাংলাদেশের মূলধারার সাংস্কৃতিক সংগঠন গুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে? মানে সুবর্ণচরে এক্ষেত্রে হাদি বলা হয় যে শিল্পীরা তো শান্তিপ্রিয় মানুষ, কিছু কিছু মানুষ যে আমি 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 আপনার যোগ করি যে শান্তিপ্রিয় মানুষ, এই কথা বলে বলে ফেলে, ঠিক আছে সবাই তো আর যাবে না, কিন্তু তাই বলে তাদের উপরে চড়াও হয়ে এই যে উদিচি ছায়ানটকে আপনি একটা ট্যাগ লাগিয়ে দিবেন বা এই করে দিবেন, এই বিষয়টার অনেকে অপব্যাখ্যা। আমি কিন্তু তাদেরকে ট্যাগ দিচ্ছি না, আমার আফসোস হলো বিএনপির ক্ষেত্রে, বিএনপির উদিচি কই? এখন বিএনপিকে কেন বলি জানেন? কারণ আমি মনে করি বিএনপি হলো স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বড় ভ্যানগার্ড। এইরকম একটা দেশপ্রেমিক ফোর্স, তার এতটুকু হোমওয়ার্ক থাকবে না? তার দেখেন সে গত 1.5 বছরে বাংলা কনসার্ট ফর বাংলাদেশ যেটা করলো, কোটি কোটি টাকা খরচ করে, আউটপুট কি আমারে বলেন তো? একদিন সব বিভাগে করলেন, এই টাকা খরচ করে আপনি 5টা সেন্টার দাঁড় করাই ফেলতেন।
যেখানে বাংলাদেশের ফোক থেকে শুরু করে সবকিছু মানুষ, আমার তো টাকা নাই, আমি পারতেছি না, আপনারা তো পারেন এই রিসার্চ করতে। থিঙ্ক ট্যাঙ্কের সংকট বলে মনে করছে? অফকোর্স নাই। তো এখন ওই যে আরেকটা বলা যেটা যে আপনি যে আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর হিউম্যান সেক, দেখেন আপনি না করলে আপনারা কেউ বাধ্য করতে পারবে না, কিন্তু আপনি এই যে না করাটাকে গ্লোরিফাই করতেছেন। যখন গণহত্যা চলতেছে তুমুল, আপনার শিল্পী হিসেবে তাড়িত করে না যে আমার মানুষের পক্ষে দাঁড়াইতে হবে, তখন প্রথমত এটা শিল্প কিনা প্রশ্ন। এরপর আপনি ঘরে বসে থাকতে পারেন, কিন্তু ঘরে বসে বসে আবার আপনি বলতেছেন কি যে যারা নামতেছে তাদেরকে আপনি বরং তোমাকে তো এত উগ্র মনে করি নাই। বুঝতে পারতেছেন কিনা? মানে আপনি বাচ্চাদের সাথে নামলেন, এখন আপনাকে বলা হচ্ছে উগ্র, ওরা গালিগালাজ করতেছে। আরে বাবা, ও তো একটা গণহত্যার বিপরীতে হেলিকপ্টার থেকে গুলি করতেছে, সেই গুলির বিপরীতে তারা তো একটা লাঠিও নাই, সে গালি ছুড়ে দিচ্ছে, আর আপনি ঘরে বসে তখন এসির বাতাস খাচ্ছেন। আপনি কত বড় গণহত্যার সমর্থক আপনি ফিল করতে পারতেছেন? সেই গ্লানি আপনারা কি পিড়ে দেয় না? কষ্টের ব্যাপার হলো বাংলাদেশের রাজনীতিতে এই কালচারাল বুস্ট কারো নাই। এই জন্য আওয়ামী লীগকে কেন বলেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরও এখানে কালচারাল মনস্তত্ত্ব পুরোটাই আওয়ামী এস্টাবলিশমেন্টের। আপনি বেশ কয়েকবার বলেছেন মঞ্চে যে বিএনপি আসলো বুঝলাম, কিন্তু বিএনপি কি 2 বছর 1.5 বছর টিকা রাখতে পারবে? তারা টিকে থাকতে পারবে? এইটা আমি বলবার পর ওই বিএনপির 2-4 জন তারা আবার টকশোতে বলেছে যে বিএনপি কয় বছর থাকবে, এটা নিয়ে দেখি অনেকের খুব মাথা ব্যথা। মাথা ব্যথা থাকবে না, কেন থাকবে? বিএনপি ডুবলে একা ডুবে না কখনো, এটা আমি অনেকবার বলেছি। সে বাংলাদেশকে নিয়ে ডুবে। এখন পর্যন্ত বিএনপি যে কয়বার ডুবছে, আপনার কি মনে হয় বিএনপির যত ভোট ব্যাংক এটা শুধু বিএনপির ভালোর জন্য হয়েছিল? না, বিএনপি ভোট পাইছিল এন্টি আওয়ামী লীগ। মানুষ আওয়ামী লীগের অত্যাচার নিতে পারে নাই, তাহলে তাদের একটা পরিত্রাণের জায়গা কোথায়? দেশপ্রেমিক বিএনপি। সেই বিএনপিকে যখন সে ডেভিয়েটেড হইতে দেখে, বেগম জিয়ার বিএনপি এখন কতটুকু ফাংশন করে, ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে বেগম জিয়ার যে অবস্থান, শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকা। প্রণব মুখার্জি ঢাকায় আসলেন, ওনাকে ডাকলেন, কিন্তু ওনার তখন হরতাল চলে। উনি বললেন আমি যদি গাড়ি নিয়ে বের হই তাহলে বলবে যে অন্যের গাড়ি বন্ধ, আমার গাড়ি কেন, আর আমি তো হেঁটেও যেতে পারবো না। তো এই যে গার্ডস আপনি, এখন আপনি যদি অন্যরা এরকম কোমর দেখেন, ভারতকে আমরা কি করব? ভারতের সাথে আমরা ভালো প্রতিবেশী হইতে চাই, আমরা মানে কারো দাস হতে চাই না। তো এই যে সেন্সটা বেগম জিয়ার কারণেই তো বিএনপি এই ধারাটা হলো। এখন আমরা কেন বলি বিএনপির ব্যাপার হচ্ছে এইখানে আওয়ামী লীগের একটা বিশাল অংশ তো বিএনপিকে পাকিস্তানের দাস হিসেবে বারবার বর্ণনা করে। এটা তো ভাই এখন আবার দুঃখের ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে 18 নির্বাচনে মানে বলা হইলো যে উনি মুক্তিযোদ্ধা না, ওনার সার্টিফিকেট ভুয়া। মুন্নি সাহা আরো কয়েকজন চলে গেলেন ঠাকুরগাঁও, সেখানে অনেকের ইন্টারভিউ নিলেন, আসলে সে মুক্তিযোদ্ধা না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং উনি রাজাকার। বিএনপির এই পলিটিক্সটাই আমার ভালো লাগে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আলমারি খুলে সার্টিফিকেট নিয়ে পারলে লাভ দিয়ে বললেন না 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 আমার এইটা বললো না, দেখো আমি মুক্তিযোদ্ধা। আরে বাবা, এইটা ছোটবেলা থেকে আমরা বলি বিএনপি মুক্তিযোদ্ধা কি না, এইটা সার্টিফিকেট তারা আওয়ামী লীগের কাছ থেকে নিবে। বাংলাদেশের সব থেকে বেশি মুক্তিযোদ্ধা যারা সরাসরি, এটা হলো বিএনপিতে দল হিসেবে। সে ওইটা বলবে যে শেখ মুজিব নিজেই তো মুক্তিযুদ্ধ করে নাই, সে গিয়ে পাকিস্তানে তখন খাইছে আর ঘুমাইছে, বাকিগুলো সব কলকাতায় রইছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরে এসে ব্যাংক দখল করছে। সেইটা না বইলা আওয়ামী ন্যারেটিভে সে নিজেরে এনকাউন্টার করতে চায়। ভাই দেখেন, আমি যে লড়াই করি, আমি জিতবো কিনা এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার পিছনের সৈনিকরা আমার কি দেখতে চায় জানেন? আমার গাছ দেখতে চায়। আমি লড়াই করে করে মরে যাব, আমি সেভাবে দেখতে চাই, মরার আগে আমি যেন মরে না যাই। আমি মানে লড়াই করতে করতে মরে যাচ্ছে, এইটা দেখে আমার সৈনিক খুশি হইতে চায়। আর বিএনপি কি করে? আওয়ামী লীগ তার এক একটা টোপ দিছে, আর সে প্রতিদিন উত্তর দিছে না আমি এটা না, প্লিজ আমার আর যা বলো রাজাকার। ওইটা বলবে বেটা বিএনপি হলে একমাত্র মুক্তিযোদ্ধা, তোরা সব রাজাকার, তোরাই যে পাকিস্তানে ছিল না। মানে বলেন তো যে বিএনপির কেউ পাকিস্তানে ছিল মুক্তিযুদ্ধের সময় নাকি আওয়ামী লীগের ছিল? আওয়ামী লীগের পাকিস্তানের ভাতাকে বিএনপির কেউ খাইছে নাকি আওয়ামী লীগের খাইছে? এইটুকুন বলবার মতো হিম্মত দেন ওনাদের নাই। যে কারণে হয়েছে কি, বিএনপি এখন যদি এই ইন্ডিয়ার সাথে সার্বভৌমত্বের সম্পর্কে একটু ছোট করে দিয়ে যে আমরা 5 বছর থাকবো, ডিস্টার্ব করেন না, এইভাবে আসে, আপনার কি মনে হয় ভারতের ভালো বন্ধুকে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা অপশন, এইতে বিএনপি কোনোদিন আওয়ামী লীগের থেকে বেশি নাম্বার পাবে ভারতের কাছে? এটা কোনোদিন কোনো পাগলে বিশ্বাস করবে? এটা হলো জাস্ট গুছিয়ে নেয় বিএনপিকে একটা
রাইট রাইট। তো সেক্ষেত্রে বিএনপির এই ক্রান্তি লগ্নে তো আপনার বিএনপির সাথেই খুব সমন্বিতভাবে থাকার কথা ছিল। আপনি ইনকিলাব মঞ্চ বা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন কেন? সেটা অক্সিলারি ফর্ম না, অক্সিলারি ফর্ম না, এটা খুব ইন্ডিপেন্ডেন্ট ফর্ম। আমরা কিছুক্ষণ জামাত, আপনি দেখবেন আমরা কতক্ষণ জামাতের সাথে চলি, মানে আমাদের ন্যারেটিভ। যেতে যেতে হঠাৎ করে দেখবেন আমরা জামাত না, আপনি দেখবেন আমরা কতক্ষণ বিএনপি। যেতে যেতে মানে আমরা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যেই শক্তিগুলো আছে তাদের ওই জায়গাটাকে ভীষণ অ্যাকনলেজ করি, করেই আমরা ভীষণ স্বাতন্ত্র্যবোধ রক্ষা করি। যে জন্য আমাদেরকে কখনো বিএনপির দালাল কখনো জামাতের দালাল বললে আমরা মন খারাপ করি না, বরং না, একদম মন খারাপ করি না। তো দেখেন, আমি বিএনপি করি না, আমি বেগম জিয়া করি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করি। বিএনপি যদি, আজকে আপনাকে বলি, বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিটিক্স আগায় নিতে ব্যর্থ হয়, এমনও হতে পারে পরবর্তীতে সেই রাজনীতি আমরা আগায় নিব ইনশাআল্লাহ। খুব গুড স্টেটমেন্ট। যদি বিএনপি ব্যর্থ হয় তো এই যে আমি বলেছি অনেকে, এবার আপনাকে বলি, আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম ব্যারিস্টার ফুয়াদ বাড়ির সাথে, শহীদ আব্দুল কাদের মোল্লার যেদিন ফাঁসি হয়, আমি আবার বলি শিবির করা কোনো অপরাধ না, জামাত ইসলাম কোনো ট্যাবু না, কিন্তু আমি কোনো কালেই করি নাই। এই করি নাই এই জন্য বলতেছি না যে আমার আপনি শিবির বললে সমস্যা, আপনি আমার 100 বার শিবির বললো, আমার আনিস আলমগীর, আজকে আনিস আলমগীরের নামটা যেহেতু আপনি বলেছেন কিনা জানি না, 2 বছর আগে আনিস আলমগীর ওখানে আমি একটা কমেন্ট করলাম, ওনাকে শাহবাগ লেখা, যে আপনি তো এই শাহবাগী ঘরানার এইটা, সে উঠে আমার রিপ্লাই দিল, হ্যাঁ আমি গর্বিত শাহবাগী, আমার কাছে এখন স্ক্রিনশট আছে। আনিস আলমগীর সাহেব এত বড় কথা বলেন না, ওনার সাথে আমার রুচিতে গুলেন, আমার অনেকগুলো টকশোতে দাওয়াত দিচ্ছে, আমি ওনার সাথে কখনো যাই না, না যাই না, ন্যূনতম একটা রুচি রক্ষা করতে হবে আমার। আমি বলেছি না, আমি ওনার সাথে যাব না। উনি আমাকে বলতেছে গর্বিত শাহবাগী উনি, তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি শিবিরের কোন পোস্টের? আমি রিপ্লাই কি দিয়েছিলাম জানেন? আমি শিবিরের শাহবাগ বিষয়ক সম্পাদক। কারণ শিবিরেরও যখন কেউ বলতে পারে না এই শাহবাগ নিয়ে কথা, বাংলাদেশে যদি শাহবাগকে কেউ রিব্র্যান্ডিং করে, এটা আমরা করেছি। শাহবাগকে জনতার ওই যে এলিট যেই মব ছিল, আবার দেখেন এখন মব আসছে না, বাংলাদেশে গত 100 বছরের মধ্যে রাষ্ট্রীয় স্পন্সরশিপের সব থেকে বড় মব হলো শাহবাগের মব। পুরো বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে মানুষের ফাঁসি দেওয়া হয়েছে। এখন এটা যেহেতু বড় লোক করছে, ইংলিশে লিখছে প্ল্যাকার্ড গুলো, হ্যাঁ বিরিয়ানি খাইছে, এটা মব না, এইটা হচ্ছে আন্দোলন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর দাবি আদায়ে জুলাইয়ের আহতরা যদি কেউ দাঁড়াই যাচ্ছে কোথাও, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু আমরা কিন্তু কেওয়াসের মধ্য দিয়ে যাচ্ছি। দেশ ভাঙে চুরে যাওয়ার কথা ছিল, সেইটা যায় না, আল্লাহর রহমত, সেইটা কিন্তু প্রচুর মব। এগুলো আমাদের এখানকার নেগেটিভ। তো এই জন্য হলো আমরা একটা স্বতন্ত্র রাজনীতি নির্মাণ করেছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি তো আব্দুল কাদের মোল্লার ব্যাপারে তখন আমি বলেছিলাম, ওরা যেদিন ফাঁসি হলো আমি বাসায় চিৎকার করে কাঁদতেছিলাম, আমি আমার বোনের বাসায় থাকতাম, আমার বোন এসে আমার মুখ চেপে ধরতেছে, মানে সেও কাঁদতেছে। আমি তার জীবনে দেখি নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাসা থেকে আধা ঘন্টার দূরত্বে একজন মানুষ নিরপরাধ তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, পুরো বাংলাদেশ দেখতেছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। আমি চিৎকার করে, আমার সে মুখ চেপে ধরতেছিল এই জন্য যে আমি কান্না করতেছি এই ফাঁসিতে, এটা আমাদের পাশের ফ্ল্যাটে কেউ শুনলে হয়তো আমাদের বাসা ছাড়া লাগতে পারে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এবং সেই রাত্রে কাদের মোল্লা সাহেবের বাসাও হামলা করা হলো, ছাত্রলীগ করলো। এই ইন্টারভিউটা দেখার পর কাদের মোল্লা সাহেবের ছেলে কিছুদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম এসে আমার জড়াজড়া বলছে, ভাই আমি ওনার সন্তান। তো এই যে আমি জামাত বা শিবির না কইরাও আমি কাদের মোল্লা সাহেবের ফাঁসিতে কাঁদতে পারি, এবং সেইটা আমি কোনো ধরনের গ্লানি ছাড়া বলতে পারি, এটা আমাদের রাজনীতি। এই যে বিএনপি না করে আজীবন বেগম জিয়া করতে পারি, শহীদ জিয়া করতে পারি, এবং হিম্মত নিয়ে বলতে পারি যে বিএনপি ফেল করলে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করব, এটাই আমাদের রাজনীতি।